হ্যালো, আজকে হেমাটিনিক্স শুরু করছি। আমাকে হ্যালো, জি ম্যাম। ম্যাম কথা একটু কেটে কেটে আসছে। হ্যাঁ পূর্ণিমা বা হ্যাঁ আমার ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা দেখি আমি মোবাইল ডাটা দিই। তোমাদের মা ও শিশুর, আমাদের মা ও শিশুর যে ইন্টারনেট, হ্যালো। জি ম্যাম। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? জি ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, হেমাটিনিক্স শুরু করি। হোয়াট ইজ হেমাটিনিক্স? হেমাটিনিক্স হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলা ব্লাড ফর্মেশন করে, যে ড্রাগ গুলা এবং এনিমিয়া প্রিভেনশন ট্রিটমেন্টে হেল্প করে, সেই ড্রাগ গুলাকে আমরা বলি হেমাটিনিক্স। আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12। অনেকে ইরিথ্রোপয়েটিনকে হেমাটিনিক্স এর আন্ডারে ফেলতে চায়, অনেক টিচাররা আবার চায় না। যাই হোক, তোমরা এই তিনটা নাম বলবা, আর যদি জিজ্ঞাসা করে আর, তাহলে তোমরা হেমোপয়েটিন, ইরিথ্রোপয়েটিন বলবা, আদারওয়াইজ দরকার নেই। তিনটা হচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 আর এক্সট্রা একটা ইরিথ্রোপয়েটিন। আয়রনের স্টোর কি, হিমোগ্লোবিন কত পার্সেন্ট থাকে, এগুলো ফিজিওলজি, যেহেতু আমাদের অলরেডি 11:12 বেজে গেছে, ফিজিওলজি এগুলো আমি জিজ্ঞেস করতেছি না, এগুলো পরীক্ষার সময় আসেও না, কতটুকু আয়রন রিকোয়ারমেন্ট। হ্যাঁ, ডেইলি আয়রন ইম্পর্টেন্ট ইজ দ্য আয়রন অ্যাবজর্পশন। আয়রন অ্যাবজর্পশন রিটেনে আসে, ভাইবাতে জিজ্ঞাসা করে। রিটেনে আসলে অনেক সময় তোমরা ছবি আঁকো, ছবি আঁকার সময় যেটা করো, ছবিতে গুছায় ছবি আঁকতে পারো না, সেক্ষেত্রে নাম্বারটা কাটা যায়। আর লেখার ক্ষেত্রে যদি তোমরা পয়েন্ট গুলো ঠিক মতো না লিখো, তাহলে আবার নাম্বারটা কাটা যাবে। তাহলে খেয়াল করে ছবি আঁকলেও যেন তোমার পয়েন্ট মিস না যায়, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ছবিতে, ওগুলা দেখাতেই হবে। এখন আসো আয়রন অ্যাবজর্পশন। রিটেনে খুব বেশি আসে। আয়রন ইজ অ্যাবজর্বড ইন দ্য ডিউডেনাম এন্ড প্রক্সিমাল জেজুনাম। এবং আয়রন অ্যাবজর্পশন কখন বাড়ে? যখনই আমার বডিতে আয়রনের পরিমাণ কমে যাচ্ছে, তখনই আয়রন অ্যাবজর্পশনটা বেড়ে যায় অটোমেটিক্যালি। এবং এছাড়াও প্রেগনেন্ট ওমেন, মেনস্ট্রুয়েটিং ওমেন, ল্যাকটেটিং ওমেন, ওদের আয়রন অ্যাবজর্পশন বাড়ে নরমালি। হ্যাঁ, এখন যেটা আয়রন অ্যাবজর্পশন, আমরা আয়রন কোথায় কোথায় পাই? আমরা কলিজাতে, মাংস, ডিমে কিছু আয়রন আছে। তারপর ভেজিটেবল আয়রন, বিশেষ করে কোথায়? কচু শাক, কচু, তারপরে হচ্ছে গিয়ে কাঁচা কলা, তারপর আয়রন কন্টেনিং ভেজিটেবল যেগুলো আছে, হ্যাঁ, বেগুন, এগুলাতে আমরা পাই আয়রন। তো যেগুলো হচ্ছে মিট আয়রন, মানে কলিজা, তোমার তারপর হচ্ছে তোমার মাংস, রেড মিট বিশেষ করে, ওগুলোতে যে আয়রনটা থাকে ওগুলোকে বলে আমরা হেম আয়রন। এবং হেম আয়রন হচ্ছে যেটা ডিরেক্টলি অ্যাবজর্ব হয় সুন্দর করে। এটার অ্যাবজর্পশনের জন্য আমাদের কোনো আমাদের বডিতে কোনো প্রসেস করা লাগে না, এটা ডিরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায়। আর যেটা নন হেম আয়রন, যেগুলোকে বলে ভাই ভেজিটেবল আয়রন, সেই আয়রনটা কি করতে হবে? অ্যাবজর্পশন হওয়ার আগে ফেরাস ফর্মে কনভার্ট হইতে হয়। এবং এই কনভার্সনটা কে করে? ফেরি রিডাকটেজ এনজাইম ফেরিক আয়রনকে ফেরাস ফর্মে কনভার্ট করে। আর যেটা হেম আয়রন, যেটা বলা হয় মিট আয়রন, সেটা হচ্ছে ডিরেক্টলি অ্যাবজর্ব হয়। আচ্ছা, অ্যাবজর্ব হওয়ার পরে যেটা তোমার হেম আয়রন বা মিট আয়রন, সেটা হচ্ছে হেম ক্যারিয়ার প্রোটিন দিয়ে লুমিনাল মেমব্রেনে অ্যাবজর্ব হলো, ইন্টেস্টাইনাল লুমিনাল মেমব্রেনে ঢুকলো, লুমিনাল মেমব্রেন দিয়ে ইন্টেস্টাইনাল মিউকোসাল সেলে ঢুকলো, ঠিক আছে। আর যেটা নন হেম আয়রন, সেটা তো ফার্স্টে ফেরাস ফর্মে কনভার্ট হবে, দেন ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টারের মাধ্যমে সেটা ইন্টেস্টাইনাল মিউকোসাল সেলে ঢুকলো থ্রু লুমিনাল মেমব্রেন। তারপর লুমিনাল মেমব্রেন থেকে এটা কোথায় যাবে? ব্লাডে যেতে হলে এটা বেজোল্যাটারাল মেমব্রেনকে ক্রস করতে হবে। বেজোল্যাটারাল মেমব্রেনকে ক্রস করতে হলে
যে ট্রান্সপোর্টারটা লাগে তার নাম হচ্ছে ফেরোপোর্টিন। ফেরোপোর্টিন দিয়ে সে ব্লাডে চলে গেল এবং আবার সে কি করলো, ফেরিকে কনভার্ট হলো বাই ফেরি অক্সিডেজ হেফিস্টিন। আর কিছু এক্সেস আয়রন ওই সেলের ভিতরেই থেকে যায়, এটা অ্যাসফেরিটিন হিসেবে থেকে যায়। তাহলে দেখো এই ছবিটা অনেক সময় বড় করে না দেখালে ভালো বোঝা যায় না, আবার বড় করে দেখালে অনেকের মোবাইলে আটে না, মোবাইলে না আটলে বলবা। মোবাইলে আটছে সবার, যারা মোবাইলে ইউজ করছো। দেখো হেম আয়রন সেটা হচ্ছে ইনট্যাক্টলি অ্যাবজর্ব হয়ে গেল, কোনো ঝামেলা নাই। এখানে যে অ্যাবজর্পশন হওয়ার জন্য আমার হেম ক্যারিয়ার প্রোটিন লাগে, হ্যাঁ, হেম ক্যারিয়ার প্রোটিন দিয়ে এটা অ্যাবজর্পশন হয়ে গেল। আর যেটা ফুড আয়রন, ভেজিটেবল আয়রন, নন হেম আয়রন, সেটা ফেরাস ফর্মে ফার্স্টে কনভার্ট হবে, তারপর ডাইভ্যালেন্ট মেটালিক ট্রান্সপোর্টার 1 মেটাল ট্রান্সপোর্টার 1 এর মাধ্যমে অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়ার পরে এক্সেস আয়রন যেটা, সেটা ইন্টেস্টাইনাল মিউকোসাল সেলের ভিতরে এই যে ফেরিটিন হিসেবে স্টোর থাকবে। আর তারপর সে ব্লাডে ঢুকবে কেমনে, ক্রস করতে হবে ব্যাজোল্যাটারাল মেমব্রেন। ক্রস করতে হলে কি করতে হবে, ফেরোপোর্টিন দিয়ে ক্রস করে এবং আয়রন ফেরাস ফর্মটা আবার ফেরিক ফর্মে কনভার্ট হয় বাই হেফস্টেইন, ফেরি রিডাকটেস হেফস্টেইন। এই তারপরে ফেরিক আয়রনটা কি করে, প্লাজমাতে ব্লাডে ঢুকে গেল। দিস ইজ দ্য আয়রন অ্যাবজর্পশন। ঠিক আছে, কনফিউশন আছে? না ম্যাম। তাহলে এই ছবিটা যদি আঁকতে পারো এভাবে, তুমি স্ট্রাকচার মানে এইটাই একদম কালারফুল না, তোমার ইয়ে দিয়ে তুমি আঁকতে পারো যে কোথায় কোন এনজাইম, যে হেফস্টেইন, ফেরোপোর্টিন, তারপর ডাইভ্যালেন্ট মেটালিক ট্রান্সপোর্টার 1 কথাটা আছে কিনা, হ্যাঁ, হেম ট্রান্সপোর্টার, হেম ক্যারিয়ার ট্রান্সপোর্টার দিয়ে এটা ঢুকলো সরাসরি, এই জিনিসগুলা ব্লাডে যায়, ব্লাড থেকে লিভারে যায় এবং অন্যান্য জায়গায় যায়, তারপর তারা কি করে, হিমোগ্লোবিন সিনথেসিস করে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টার অ্যাবজর্পশন হয়ে গেল। এখন আসে ট্রান্সপোর্ট হলে কি হবে, ব্লাডে যখন যাবে আয়রনটা কি করবে, ব্লাডের বিটা গ্লোবুলিনের সাথে বাইন্ড করবে, যেটা নাম হচ্ছে ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে, ফলে আয়রন ট্রান্সফেরিন কমপ্লেক্স তৈরি হবে। এই আয়রন ট্রান্সফেরিন কমপ্লেক্সটা কি করবে, ট্রান্সফেরিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, করে তারপর তারা ইরিথ্রয়েড সেলে গিয়ে ইরিথ্রোসাইটোসিস প্রসেসটা কন্টিনিউ করবে। তাহলে প্লাজমাতে গিয়ে আয়রন বাইন্ড করবে ট্রান্সফেরিনের সাথে, নাম হবে ট্রান্সফেরিন আয়রন কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা ট্রান্সফেরিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তার মানে আরো একটা কমপ্লেক্স তৈরি হবে, ফলে তিনটা জিনিস, ট্রান্সফেরিন, আয়রন প্লাস রিসেপ্টর, এই তিনটা জিনিস ইরিথ্রয়েড সেলের মধ্যে গিয়ে ইরিথ্রোসাইটোসিস প্রসেস শুরু করবে এবং তোমার হিমোগ্লোবিন সিনথেসিসে এটা সাহায্য করবে। এন্ডোজোমে গিয়ে ফেরিক আয়রন ইজ রিডিউসড টু ফেরাস ফর্ম এবং আবার ট্রান্সপোর্টেড টু ডাইভ্যালেন্ট, দরকার নেই। এই হচ্ছে ঘটনা। এই যে ট্রান্সফেরিন রিসেপ্টর কমপ্লেক্স, ট্রান্সফেরিন আয়রন ট্রান্সফেরিন রিসেপ্টর কমপ্লেক্স সেল মেমব্রেনে রিসাইকেল করবে, আবার ট্রান্সফেরিনটা ডিসোসিয়েট হয়ে যাবে, আবার ট্রান্সফেরিনটা প্লাজমাতে চলে যাবে, নতুন আয়রনকে সে আবার ধরবে, তার সাথে আবার কমপ্লেক্স করবে। ট্রান্সপোর্টটা বেশি আসে না, আসে হচ্ছে অ্যাবজর্পশনটা। ঠিক আছে, আয়রন অ্যাবজর্পশনটা তুমি বেশি আসে। ট্রান্সপোর্টার খালি তোমাকে জানতে হবে যে ব্লাডে এটা কার সাথে কমপ্লেক্স অবস্থা থাকে, ট্রান্সফেরিনের সাথে। এবং যখন হিমোগ্লোবিন সিনথেসিস করে, এটা ইরিথ্রোসাইটে ঢুকতে হলে ট্রান্সফেরিন আয়রন কমপ্লেক্স ট্রান্সফেরিন রিসেপ্টরের মাধ্যমে আবার আরেকটা কমপ্লেক্স করে আরবিসি তে ঢুকে হিমোগ্লোবিন সিনথেসিস এটা হেল্প করে। এবং বিভিন্ন সেল ব্লাড থেকে তারপর এটা বিভিন্ন ম্যাক্রোফেজ বলো, লিভার, স্প্লিন, বোন, এগুলোতে সব জায়গায় তোমার ফেরিটিন হিসেবে স্টোরড হয়। ইভেন ইন্টেস্টাইনাল মিউকোসাল সেলেও এটা ফেরিটিন হিসেবে স্টোরড হয়, এটা আমরা অলরেডি দেখাইছি যে ফেরিটিন হিসেবে স্টোরড হচ্ছে। এই গেল আয়রন অ্যাবজর্পশন। আয়রন কিভাবে তাহলে বের হয়ে যায় বডি থেকে, আমাদের কিছু আয়রন ওই যেগুলা ইন্টেস্টাইনাল সেলে স্টোর থাকে এক্সেস অ্যামাউন্ট, কিছু লস হয়ে যাবে ফিসেসের মাধ্যমে,
বাইল, ইউরিন, সোয়েট এগুলোর মাধ্যমে লস হবে এবং এভরিডে লস হয় 1 মিলিগ্রাম পার ডে। নেক্সট আসো আরেকটা রিটেন কোশ্চেন, টোটাল ডোজ ইনফিউশন। টোটাল ডোজ ইনফিউশন এটা হচ্ছে টোটালি একটা রিটেন কোশ্চেন। টোটাল ডোজ ইনফিউশন হচ্ছে আমরা প্যারেন্টেরাল আয়রন থেরাপি দেই অনেক পেশেন্টদেরকে, তো একবারেই দেই, একবারে একটা টোটাল ডোজ ক্যালকুলেট করি যে এই পেশেন্টের জন্য আমি এতটুক পরিমাণ প্যারেন্টেরাল আয়রন দিব। তারপর সেটা আইদার সিঙ্গেল একটা অ্যাডমিনিস্ট্রেট করি সিঙ্গেল ইন্ট্রাভেনাস ডোজে অথবা তোমার ডিভাইডেড ডোজে। তাহলে এই যে টোটাল ডোজটা ক্যালকুলেট করে নিয়ে আমি ইনফিউশন করলাম, এটাকে বলছে টোটাল ডোজ ইনফিউশন। ঠিক আছে, এবং এটা কিভাবে করে, যেমন ধরো আয়রন সুক্রোজ ক্যালকুলেশন, আয়রন সুক্রোজ দিব একটা পেশেন্টকে। আমাদের কিছু প্যারেন্টেরাল আয়রন প্রিপারেশন আছে, এর মধ্যে আছে আয়রন ডেক্সট্রান, আয়রন সুক্রোজ, এইসব প্রিপারেশন গুলো আছে। আমরা প্যারেন্টেরাল আয়রন যখন দিব পেশেন্টকে কিভাবে ডোজ ক্যালকুলেট করব, ধরো আমি একটা পেশেন্টের হিমোগ্লোবিন আছে 6 মিলিগ্রাম, তাহলে আমার ডোজ হবে, সুক্রোজের ডোজটা হবে 11 মাইনাস 6 গুণ 150 যোগ 500। এই 500 হচ্ছে রেপ্লেনিশ, মানে স্টোরে থাকার জন্য আরো বেশি। অথবা কোনো কোনো বইয়ে আবার এটাও আছে যে 2.4 গুণ বডি ওয়েট গুণ হিমোগ্লোবিন ডেফিসিট যোগ 500। তোমরা যে কোনো একটা মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো একটা পেশেন্টের ধরো হিমোগ্লোবিন 6 মিলিগ্রাম আছে, তাহলে দিচ্ছি কত, এই দেখো 11 মাইনাস অ্যাকচুয়াল হিমোগ্লোবিন গুণ 150 যোগ 500। 11 মাইনাস 6 মানে অ্যাকচুয়াল হিমোগ্লোবিন তার 6, তাহলে 11 থেকে 6 চলে গেলে 5, তাহলে 5 গুণ 150 যোগ 500, তাহলে টোটাল আসে 1250 মিলিগ্রাম। ঠিক আছে, একইভাবে দেখো তুমি এইটা দিয়েও ক্যালকুলেট করতে পারো। সাপোজ একটা পেশেন্টের বডি ওয়েট আছে 60 কেজি, পেশেন্টের ওয়েট, তাহলে 2.4 গুণ 60 গুণ 11 মাইনাস 6, 11 হচ্ছে তোমার মানে আমার দরকার ডিজায়ার্ড, এবং অ্যাকচুয়াল হিমোগ্লোবিন ধরো ওর আছে 6, তাহলে 11 বিয়োগ 6 যোগ 500, ফলাফলটা কিন্তু খুব কাছাকাছি আসবে। তাহলে তোমরা যে কোনো একটা যেটা সুবিধা হয়। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে যে কোনো একটা তোমরা এটা লিখতে পারো যে আয়রন সুক্রোজ যেভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এবং এই আয়রন সুক্রোজটা ক্যালকুলেট করব, ধরো এই পেশেন্টের 1250 মিলিগ্রাম আয়রন লাগবে, আমি কি 1250 মিলিগ্রাম একবারে ঢুকাই দেব? না, আমরা আইভি ইনফিউশন করব, যে 200 মিলিগ্রাম দিব, 200 মিলিগ্রাম দিব নর্মাল স্যালাইন 100 ml নর্মাল স্যালাইনের মধ্যে মিশিয়ে 30 মিনিট ধরে তাকে ইনফিউজ করব। এভাবে 200 মিলিগ্রাম আমি চাইলে অল্টারনেট ডেতে আজকে দিলাম, আবার একদিন পরে ডেট দিলাম, অথবা 3 দিন দিলাম সপ্তাহে, এভাবে করে করে আমার 1250 মিলিগ্রাম আমি কমপ্লিট করব। এই ঘটনাটাই হচ্ছে টোটাল ডোজ ইনফিউশন। ম্যাক্সিমাম ডোজ এট এ টাইম 200 মিলিগ্রাম ইনফিউজড ওভার 30 মিনিট। আমার ডোজ হতে হবে ম্যাক্সিমাম 200, এর বেশি দিতে পারবো না, যে তাড়াতাড়ি শেষ করে ফেলি দিয়ে, তা না। এটা হচ্ছে 200 মিলিগ্রাম করে দিব, 30 মিনিট ধরে দিতে হবে। এবং এই যে প্যারেন্টেরাল আয়রন থেরাপি শুরু করার আগে অবশ্যই একটা কৃমির ওষুধ, অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম শুরুতেই খেয়ে নিতে হবে। কেন? কারণ বাই চান্স যদি কারো অলরেডি কৃমি থাকে পেটে, প্যারাসাইট থাকে, ওরা অলরেডি তখন কি করতে হবে, কন্টিনিউয়াসলি ব্লাড ড্র করে হিমোগ্লোবিন লেভেল কমাইতেই থাকবে। আমি যতই আয়রন দেই, প্যারাসাইট যদি ভিতরে থেকে থাকে তাহলে ওদের কোনো কাজ হবে না। তো শুরুতেই আমি একটা অ্যালবেন্ডাজল দিয়ে তারপর আমি প্যারেন্টেরাল আয়রন থেরাপিটা দিতে পারবো। দিস ইজ কল্ড টোটাল ডোজ ইনফিউশন। এবং টোটাল ডোজ ইনফিউশন ইন কেস অফ বাংলাদেশ ডেক্সট্রানের ডোজটা কিভাবে ইনফিউজ করা হয় দেখো, এটা ক্যালকুলেট করা হচ্ছে ml এ। সরি, এখানে একটু ভুল আছে।
টোটাল ডোজ ইনফিউশন করা হচ্ছে ml এ, ডেক্সট্রানটা দেই 0.0442 ব্র্যাকেটে ডিজায়ার্ড হিমোগ্লোবিন, মানে আমার কতটুকু লাগবে, ধরো আমার 11 বা 12 হিমোগ্লোবিন উঠাইতে হবে। অ্যাকচুয়াল হিমোগ্লোবিন 11 বিয়োগ অ্যাকচুয়াল হিমোগ্লোবিন 6 বা 7 যাইতে থাকুক, গুণ তার বার্থ ওয়েট গুণ 0.26 ইন্টু বার্থ ওয়েট, এভাবে দিয়ে আমরা আয়রন ডেক্সট্রানটা বাংলাদেশে ইউজুয়ালি এটা এরকম করে দেয়। এখন এক একজন এক এক পেশেন্ট এক এক ডক্টর এক একভাবে ডোজ ক্যালকুলেট করে, আর বিভিন্ন রকম ডোজ ক্যালকুলেশনের উপায় আছে। হ্যাঁ, এটা বাংলাদেশের ডেক্সট্রান যে কোম্পানি থেকে তৈরি হয় সেই কোম্পানির ক্যালকুলেশন যে এরকম করে দেওয়া যায়। এবং ফার্স্টেই তুমি ডেক্সট্রান কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করে ডেক্সট্রান, সো আমাকে ফার্স্টে অল্প একটু 0.5 ml আগে দিয়ে ইন্ট্রাডার্মাল দিয়ে 1 ঘন্টা দেখতে হবে যে হাইপার সেন্সিটিভেশন হয় কিনা। যদি না হয় তারপর তার টোটাল ডোজ আমি ইনফিউশন করব এভাবে, এবং এই টোটাল ডোজটা আমি ডিভাইডেড ডোজ করে দিব, যত আসবে এত ml আমি ডেইলি অথবা টুয়াইস উইকলি এভাবে করে দিতে হবে। ইম্পর্টেন্স অফ টোটাল ডোজ ইনফিউশন, ইট প্রোভাইডস আয়রন টু কারেক্ট এনিমিয়া এবং রিপ্লেনিশ দ্য আয়রন স্টোর অন এ সিঙ্গেল লোকেশন, অ্যাভয়েড ইন্টারমিটেন্ট আইভি ইনজেকশন। টোটাল ডোজ ইনফিউশন করা হয় না, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইন্টারমিটেন্টই করি। টোটাল ডোজ ইনফিউশন মানে টোটাল ডোজ ক্যালকুলেশন করি, বলা হয় যে সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেশনে পুরাটা ডোজ দিতে, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি এটা করা হয় না, আমরা কিন্তু ডিভাইডেড ডোজেই এটা করি। যদিও এই টোটাল ডোজ ইনফিউশন করলে আমাদের যে রিপ্লেনিশ করে যে আয়রন স্টোর, ওইটাও রিপ্লেনিশ হয়, যে 500 আমি অ্যাড করলাম, এটা হচ্ছে আমার স্টোরে থাকবে। এবং ইউটিলাইজেবল আয়রন ইজ রিলিজড ওভার মান্থ ফ্রম দ্য স্টোর। তাহলে এই কারণে হচ্ছে টোটাল ডোজ ইনফিউশন। রিটেনে আসে, তোমাদের রিটেনের জন্য তোমরা শর্ট নোট হিসেবে পড়ে নিও টোটাল ডোজ ইনফিউশনটা। প্রিন্সিপাল অফ আয়রন থেরাপি, another written question. Adequate with asymptomatic patient with diagnosis of iron deficiency anemia. তাহলে আমি আয়রন থেরাপি কাদেরকে দিব? সবাইকে দিব না। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে, ডায়াগনোসিস যদি হয় তাহলে দিতে হবে, এবং এমন ভাবে দিতে হবে যেন আমার যেটা ডেফিসিট হয়েছে সেটা প্লাস আরো স্টোরে থাকে, স্টোরে কিছু থেকে দেয়, এরকম ভাবে আমার আয়রনটা দিতে হবে। এবং for patient with unusual blood loss, malabsorption, specific diagnostic test and appropriate treatment take priority. এবং ফেরাস সল্টটা হচ্ছে বেটার অ্যাবজর্ব হয় দেন ফেরাস ফর্মটা বেটার অ্যাবজর্ব হবে, এবং এমটি স্টমাকে দিতে হবে। এবং আয়রন থেরাপির সময় কোনো রকম অ্যান্টাসিড বা টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ নেওয়া যাবে না। এবং আয়রন থেরাপিতে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড, এইড হবে না, অ্যাসিড হবে, অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশন বাড়ায় নিতে পারি। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ আয়রন ওরাল আয়রন থেরাপি। একবারই পরীক্ষা আসছিল, সবাই ভাবতেছিল কি অ্যান্সার হবে, কোথাও অ্যান্সার পাওয়া যাচ্ছিল না, তো এটাও কোথাও পাইনি, এটা বিভিন্ন জায়গা থেকে খুঁজে লিখছি। রিটেনে তোমাদের আসছে, একবারই আসছে প্রিন্সিপাল অফ ওরাল আয়রন থেরাপি। এইটা তোমাদের ভাইবাতে জিজ্ঞাসা করে, আয়রন থেরাপি কাদেরকে দিবা? আমি ডেফিনিট জানি যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে, অথবা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এখন আয়রন ডেফিসিয়েন্সি কাদের প্রিভেন্টিভ হিসেবে দেওয়া যেতে পারে? প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং ওমেন। ঠিক আছে, ওদেরকে আমরা প্রায়োরিটি দিব। প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং ওমেনদের আয়রন দিয়েই থাকি, এটা কমনলি। ক্রনিক রেনাল ফেলিওর আমরা আয়রন থেরাপি দেই। আফটার গ্যাস্ট্রোটেকটমি সেখানে আমরা দেই। শর্ট বাওয়েল ডিজিজ উইথ ম্যাল অ্যাবজর্পশন, সেখানে আমরা আয়রন থেরাপি দেই। ইন্ডিকেশন অফ আয়রন থেরাপি আসে পরীক্ষায়। তাদেরকে তুমি প্যারেন্টেরাল আয়রন থেরাপি দিবা। ক্রনিক কিডনি ডিজিজ, যারা ডায়ালাইসিসে আসে থাকে, অথবা যারা ইরিথ্রোপয়েটিন নেয়, ইনজেকশন রিকর্মন নেয়। হ্যাঁ, রিকর্মন নামে পাওয়া যায়,
ইরিথ্রোপয়েটিন নিতে হচ্ছে, অথবা তারা ডায়ালাইসিসে আছে, ক্রনিক রেনাল পেশেন্ট, তাদেরকে আমরা প্যারেন্টেরাল আয়রন থেরাপি দিই। আর কাদেরকে দেই? যারা ওরাল আয়রন টলারেট করতে পারে না বা ওরাল আয়রন দিয়েও যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আমরা প্যারেন্টেরাল আয়রন থেরাপি দিই। অথবা ক্রনিক এনিমিয়া এক্সটেন্সিভ, অনেকদিন ধরে ওরাল আয়রন দিয়ে মেনটেন হচ্ছে না, ওদের ক্ষেত্রে দিচ্ছি। এছাড়াও পোস্ট গ্যাস্ট্রোটেকটমি, আফটার অপারেশন অফ, মানে অনেকখানি স্টমাক ফেলে দেওয়া হচ্ছে, স্টমাকের অংশ, গ্যাস্ট্রিকের অংশ ফেলে দেওয়া হচ্ছে, শর্ট বাউল রিসেকশন, ইরিটেবল বাউল ডিজিজ, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, এসব ক্ষেত্রে আমরা প্যারেন্টেরাল আয়রন থেরাপি দিই। নেক্সট, এটা ভাইবাতে আসে, হোয়াট আর দ্য ওরাল আয়রন প্রিপারেশন, ওরাল আয়রন প্রিপারেশন গুলোর নাম বলো। তখন তোমাকে নাম বলতে হবে, ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট, এই তিনটা নাম বলতে হবে, ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট। এর মধ্যে জিজ্ঞাসা করবে যে এলিমেন্টাল আয়রন কোনটাতে সবচেয়ে বেশি, ফেরাস ফিউমারেটে 33%, কোনটাতে কত পার্সেন্ট, এটা অনেক টিচাররা জিজ্ঞাসা করে ভাইবাতে, অনেকে জিজ্ঞাসা করে না, কিন্তু তোমার ওরাল আয়রন প্রিপারেশন গুলোর নাম অবশ্যই লাগবে, ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফেরাস ফিউমারেটে এলিমেন্টাল আয়রনটা বেশি থাকে পার্সেন্টেজ, আর সালফেটে থাকে 20% আর গ্লুকোনেটে থাকে 12%। এটাও জিজ্ঞাসা করে পরীক্ষায়, প্যারেন্টেরাল আয়রন প্রিপারেশন গুলোর নাম বলো, আয়রন ডেক্সট্রান, আয়রন সুক্রোজ, সোডিয়াম ফেরি গ্লুকোনেট কমপ্লেক্স, আয়রন সরবিটল সাইট্রেট কমপ্লেক্স, এগুলা। এবং সবচেয়ে সস্তা হচ্ছে আয়রন ডেক্সট্রান, আমাদের দেশে বেশি আয়রন ডেক্সট্রান পাওয়া যায়, আয়রন সুক্রোজও দেওয়া হয় বেশি। আয়রন ডেক্সট্রানটা হচ্ছে তোমার আইভি আইএম ইনজেকশন দেওয়া যায়, হাই মলিকুলার ওয়েটও আছে, লো মলিকুলার ওয়েটও আছে। এটার একটাই সমস্যা, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন করে, হ্যাঁ, হেডেক হয়, লাইট হেডেডনেস, তারপর হচ্ছে ফিভার, নশিয়া, এগুলো করে। তাহলে আয়রন ডেক্সট্রান দেওয়ার সময় আমার প্রিপারেশন কি থাকতে হবে, আমরা অল্প একটু দিয়ে আগে টেস্ট করে নিতে হবে, টেস্ট ডোজ লাগবে। এগুলো আপাতত আর কিছু লাগবে না। ওরাল আয়রন থেরাপির অ্যাডভার্স ইফেক্ট দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সময় না পারার জন্য একবার মাহবুব স্যার এক পেশেন্ট সব পারছে, ছেলেটা শুধু ওরা অনেক কিছু পারছে। ওরাল আয়রন আমাদের সময় এখন অত করা টিচার এখন নাই, যে একটা জিনিস পারে নাই, পছন্দসই স্যারের একটা জিনিস পারে নাই, আবার আমার নোটের একটা জিনিস তুমি পারো নাই, আমি ফেল করাই দিব, এতটা এখন আমাদের নাই। আগে আমাদের একটু টিচাররা করা ছিল। যেমন একটা স্টুডেন্ট ওরাল আয়রন থেরাপিতে কি অ্যাডভার্স ইফেক্ট বলতে পারে নাই, জিআইটিতে কি অনেকবার করে বলতেছে, কনস্টিপেশন টার্মটা বলতে পারতেছে না। তো ওরাল আয়রন দিলেই কনস্টিপেশন হবেই, এটা একদম কমন কনস্টিপেশন, এবং স্টুলের কালার ব্ল্যাক হবে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, স্টুলের কালার ব্ল্যাক হয় এবং কনস্টিপেশন হয়। এছাড়াও নশিয়া, পিগাস্ট্রিক ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল পেইন, এটা হয়। বোল্ড করে রাখছি, কনস্টিপেশন কথাটা বলতেই হবে, ব্ল্যাক স্টুল কথাটা বলতেই হবে। আয়রন টক্সিসিটি কি হয়, ফেজ 1, ধরো অ্যাক্সিডেন্টাল আয়রন নিয়ে নিল অনেক বেশি পরিমাণ, কি হইতে পারে আয়রন টক্সিসিটি হলে, অ্যাবডোমিনাল পেইন, গ্রে ব্ল্যাক ভমিটিং, ডায়রিয়া, লিউকোসাইটোসিস, হাইপারগ্লাইসেমিয়া। আরো ফেজ 2 তে যাও, হ্যাঁ, তারপরে জন্ডিস, হাইপোগ্লাইসেমিয়া, ব্লিডিং, এনকেফালোপ্যাথি, মেটাবলিক অ্যাসিডোসিস, কনভালশন, অনেক কিছু হতে পারে। তারপরে একদম জিআইটি তে গেলে জিআইটি অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, হ্যাঁ, 4 থেকে 12 মাসের মধ্যে। তাহলে আয়রন টক্সিসিটির সাইন সিমটম, এটাও পরীক্ষার সময় খুব বেশি ধরতে দেখি না, যেটা ধরতে দেখি আয়রন টক্সিসিটি যদি হয়, তোমার ট্রিটমেন্ট কি, অ্যান্টিডট কি আয়রনের, ডেসফেরুক্সামিন বা ডেফেরুক্সামিন, দিস ইজ ইম্পর্টেন্ট। সাবকিউটেনিয়াস অথবা স্লো আইভি ইনফিউশন দিতে হয়। ডেসফেরুক্সামিনও ঠিক আছে, ডেফেরুক্সামিনও ঠিক আছে, বানানগুলো একটু দেখে নিবা। ডেফেরুক্সামিন এটা বানান ডেসফেরুক্সামিন, এটার বানানো একটু ডিফারেন্ট এবং হাইলি কস্টাক। এছাড়া আছে ডেফিপিরন, কিন্তু ডেফিপিরনের থেকে ডেসফেরুক্সামিনটাই হচ্ছে বেশি ইফেক্টিভ, ঠিক আছে। ক্রনিক আয়রন টক্সিসিটি কাদের হয়, অ্যাকুট আয়রন টক্সিসিটি তো অ্যাক্সিডেন্টাল, এমনি হবে না, অ্যাক্সিডেন্টাল পয়জনিং। আর ক্রনিক আয়রন টক্সিসিটি কাদের হবে, যাদের কিনা প্রায় ব্লাড ট্রান্সফিউশন করা লাগে, এরকম পেশেন্ট কারা,
থ্যালাসেমিয়ার পেশেন্ট, তাই না? ওদের প্রায় ব্লাড ট্রান্সফিউশন করা লাগে। তাহলে এই ক্রনিক আয়রন টক্সিসিটিকে আমরা বলি হেমোক্রোমাটোসিস। হেমোক্রোমাটোসিস এবং আয়রন গুলা কোথায় মানে ডিপোজিট হয়ে থাকে? হার্ট, লিভার, প্যানক্রিয়াস এসব অর্গানে। পরে আর অর্গানটা ফেলার হয়ে তারপর ক্রনিক আয়রন টক্সিসিটি অনেক সময় ডেথও হইতে পারে। তাহলে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে ক্রনিক আয়রন টক্সিসিটিতে আমরা ক্রনিক আয়রন ওভারলোডে আমরা ইন্টারমিটেন্ট ফ্লেবোটমি করতে পারি, অথবা আমরা ডেসফেরুক্সামিন বা ডেফিউরোক্সামিনও দিতে পারি। আবার ওরাল আয়রন চিলেটের একটা আছে ডেফাসিরক্স, এটাও দিতে পারি। বাট এটা হচ্ছে লেস ইফিশিয়েন্ট, মোর কমপ্লিকেটেড, এক্সপেন্সিভ, দুনিয়ার ঝামেলা। তা মোটামুটি ফ্লেবোটমি করা হয় সব পেশেন্টদের মাঝে মাঝে, ফ্লেবোটমি করে এক্সেস আয়রনটা বের করে দেওয়া হয়। এই গেল তোমার আয়রন। তাইলে আয়রন থেকে আমার রিটেনের জন্য কি কি পড়তে হয়? আয়রন অ্যাবজর্পশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়রন অ্যাবজর্পশন ছবি এঁকে হোক, লিখে হোক, সুন্দর করে প্রতিটা পয়েন্ট উল্লেখ করতে হবে। ডাইভ্যালেন্ট মেটালিক ট্রান্সপোর্টার লিখছো কিনা, হেফস্টেন লিখছো কিনা, এনজাইম গুলার নাম লিখছো কিনা, হেম ক্যারিয়ার প্রোটিন ইনটেকলি অ্যাবজর্পশন হয়, তারপরে নন হেম আয়রন কিভাবে অ্যাবজর্পশন হয়, আলটিমেটলি কিছু স্টোর থাকে মিউকোসাল সেলে, তারপর তারা কিভাবে লুমিনাল মেমব্রেন ক্রস করে, এই অ্যাবজর্পশনটা ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন টোটাল ডোজ ইনফিউশন। তারপরে আসে তোমার প্রিন্সিপাল অফ ওরাল আয়রন থেরাপি। ভাইবার জন্য হচ্ছে কি কি ওরাল আয়রন প্রিপারেশন আছে নামগুলা বলো। এর মধ্যে তোমার ওরাল আয়রন থেরাপি কাদেরকে দিব আমরা পেশেন্ট, তারপর হচ্ছে তোমার ওরাল আয়রন থেরাপি দিলে কি কি অ্যাডভার্স ইফেক্ট হয়, কি সমস্যা হতে পারে, প্যারেন্টেরাল আয়রন থেরাপি কাদেরকে দিব, ঠিক আছে? প্যারেন্টেরাল আয়রন গুলার প্রিপারেশন গুলার নাম বলো। এর মধ্যে কোনটা হাইপারসেন্সিটিভ করে, ডেক্সট্রান করে, তাই না? এই টুকটাক কোশ্চেন গুলো আসবে আয়রন থেকে। নেক্সট আসা হচ্ছে ভিটামিন B12। আর কোনো কোশ্চেন আছে আয়রন নিয়ে তোমাদের? কাজ হ্যালো, জি ম্যাম। শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। কোনো কোশ্চেন আছে আয়রন নিয়ে? না ম্যাম। নেক্সট আসো ভিটামিন B12। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে কি হয় তোমরা অলরেডি ফিজিওলজিতে পড়ে আসছো। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম হবে, নিউরোলজিক অ্যাবনর্মালিটি হবে, তাই না? এগুলো আছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে হয়। তাইলে আমাদের হিউম্যানে বডির ভিতরে অ্যাক্টিভ ফর্মগুলোর নাম কি ভিটামিন B12 এর? ডিঅক্সি অ্যাডিনোসিল কোবালামিন এবং মিথাইল কোবালামিন। দে আর অ্যাক্টিভ ফর্ম উইদিন দ্য হিউম্যান বডি। আর আমরা যে ড্রাগ হিসেবে কোবালামিন খাই, ভিটামিন B12 খাই, আমরা খাই হচ্ছে সায়ানোকোবালামিন এবং হাইড্রোক্সোকোবালামিন, ঠিক আছে? তাহলে বডির ভিতরে আছে ডিঅক্সি অ্যাডিনোসিল কোবালামিন এবং মিথাইল কোবালামিন, দে আর অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন B12। আর ড্রাগ হিসেবে আমরা নেই সায়ানোকোবালামিন, হাইড্রোক্সোকোবালামিন। এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। এই দুইটা হচ্ছে তোমার বডির ভিতরে, আর এই দুইটা হচ্ছে আমরা ড্রাগ হিসেবে কনজিউম করব। সায়ানোকোবালামিন এবং হাইড্রোক্সোকোবালামিন। কতটুক স্টোর হলো, কতটুক দরকার এগুলো পড়ে নিও। নেক্সট আসো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কোথায় হচ্ছে? অ্যাবজর্পশন মেইনলি হওয়ার সময় এটা ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে কমপ্লেক্স করে অ্যাবজর্পশন হয় কোথায়? ডিস্টাল আইলিয়ামে, ঠিক আছে? অ্যাবজর্পশন হয় এবং এটা কি করে? ট্রান্সকোবালামিনের সাথে বাইন্ড করে থাকে ভিটামিন B12টা, হ্যাঁ? ট্রান্সকোবালামিনের সাথে বাইন্ড করে বিভিন্ন সেলে যায় এবং আলটিমেটলি লিভারে এক্সেস ভিটামিন B12টা স্টোর থাকে লিভারে। আচ্ছা, এই ভিটামিন B12 এর
ইম্পর্টেন্স হচ্ছে দুইটা, সেটা দুইটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশনে সে থাকে। ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা কি? N5 মিথাইল টেট্রাহাইড্রোফলেট যখন টেট্রাহাইড্রোফলেটে কনভার্ট হয় তখন কি হয়, এখানে মিথাইল ট্রান্সফার হয়, ঠিক আছে? N মিথাইল টেট্রাহাইড্রোফলেট মিথাইল ট্রান্সফার হয়ে গেল, কনভার্টেড টু টেট্রাহাইড্রোফলেট। এই সময় এই রিঅ্যাকশনের মধ্যে আরো দুইটা রিঅ্যাকশন একই সময় চলতে থাকে। এই রিঅ্যাকশনটা যখন চলে, এই রিঅ্যাকশনের লাইনেই এই চ্যানেল দিয়েই আরো দুইটা রিঅ্যাকশন চলে। কি রিঅ্যাকশন চলে? কোবালামিন ইজ কনভার্টেড টু মিথাইল কোবালামিন, মিথাইল কোবালামিন ইজ কনভার্টেড টু কোবালামিন, এবং হোমোসিস্টিন ওই সময়টা কনভার্টেড টু মিথিওনিন। তাইলে যদি আমার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয় তাহলে এই রিঅ্যাকশনটা হবে না। কোবালামিন ক্যানট বি কনভার্টেড টু মিথাইল কোবালামিন, মিথাইল কোবালামিন ক্যানট বি কনভার্টেড টু কোবালামিন। এই রিঅ্যাকশনটা যদি না হয় তাহলে উপরের এই রিঅ্যাকশনটাও হবে না। N মিথাইল টেট্রাহাইড্রোফলেট ক্যানট বি কনভার্টেড টু টেট্রাহাইড্রোফলেট, কারণ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে, এই রিঅ্যাকশনটা হচ্ছে না। ফলে আমার যে N মিথাইল টেট্রাহাইড্রোফলেট ক্যানট বি কনভার্টেড টু টেট্রাহাইড্রোফলেট, এবং টেট্রাহাইড্রোফলেট হচ্ছে ফলিক অ্যাসিডের একটা অ্যাক্টিভ ফর্ম, এবং এই টেট্রাহাইড্রোফলেট ইজ এসেনশিয়াল ফর ডিএনএ সিনথেসিস, পিউরিন সিনথেসিস। ফলে আলটিমেটলি ডিএনএ সিনথেসিস হ্যাম্পার হবে, পিউরিন সিনথেসিস হ্যাম্পার হবে। ফলে এই যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে ফলিক অ্যাসিড তার ঠিক মতো কাজ করতে পারলো না, এই ঘটনাটাকে বলা হয় মিথাইল ফলেট ট্র্যাপ। মিথাইল ফলেট ট্র্যাপ ডিউ টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি একটা ঘটনা হয়, সেটা হচ্ছে মিথাইল ফলেট ট্র্যাপ। কারণ ফলেটটা মিথাইলে থেকে যায়, ট্র্যাপ হয়ে থেকে যায়, এটা টেট্রাহাইড্রোফলেটে কনভার্ট হয় না, আলটিমেটলি ডিএনএ সিনথেসিস হয় না। আবার যখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয় তখন এই রিঅ্যাকশনটা যখন হয় না, তখন হোমোসিস্টিন ক্যানট বি কনভার্টেড টু মিথিওনিন, বডিতে তখন হোমোসিস্টিন অ্যাকুমুলেট হয়। তখন তুমি ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে আমরা দেখা যাবে সিরাম হোমোসিস্টিন লেভেল বেড়ে গেছে। তাহলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আমরা মেজার করব কিভাবে? সিরাম হোমোসিস্টিন লেভেল দেখে। যদি সিরাম হোমোসিস্টিন লেভেল বেড়ে যায় বোঝা যাবে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়েছে। বোঝা গেল ঘটনাটা? জি ম্যাম। এই কথাটা এখানে লিখছি, দেখো। Two essential enzymatic reaction occur by vitamin B12. একটা হচ্ছে মিথিওনিন ফরমেশনে কি হয়, মিথাইল কোবালামিন, দেখো মিথাইল গ্রুপ অফ N মিথাইল টেট্রাহাইড্রোফলেট কনভার্টেড টু টেট্রাহাইড্রোফলেট হবে, কনভার্টেড টু টেট্রাহাইড্রোফলেট। এবং এই ভিটামিন ডেফিসিয়েন্সি যদি হয় বা উইদাউট ভিটামিন B12 ডেফিসিয়েন্সি কি হবে, N মিথাইল টেট্রাহাইড্রোফলেট ক্যানট বি কনভার্টেড টু টেট্রাহাইড্রোফলেট। ফলে টেট্রাহাইড্রোফলেটের ডেফিসিয়েন্সি হবে, ফলে আলটিমেটলি ডিঅক্সিথাইমিডাইলেট এবং পিউরিন সিনথেসিস ডেফিসিয়েন্সি হবে, আলটিমেটলি ডিএনএ সিনথেসিস হবে না। তারপরে বলছে যে অ্যাকুমুলেশন অফ এই N মিথাইল টেট্রাহাইড্রোফলেট অ্যাকুমুলেশন হবে, কারণ টেট্রাহাইড্রোফলেট হচ্ছে না ডিউ টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এটাকে বলা হচ্ছে মিথাইল ফলেট ট্র্যাপ। মিথাইল ফলেট ট্র্যাপ। এই কারণেই ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 একজন একজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে আমরা বলি মেগালোব্লাস্টিক এনিমিয়াতে ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে আমরা অনেক সময় ফলিক অ্যাসিড দিয়েও ট্রিটমেন্ট করে থাকি, তাই না? মেগালোব্লাস্টিক এনিমিয়া হলে আমরা বলি যে ফলিক অ্যাসিড দাও, আবার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলেও মেগালোব্লাস্টিক এনিমিয়া আমরা বলি ভিটামিন B12 দাও, দুইটাই লাগবে বিকজ অফ ওই রিঅ্যাকশনটার কারণে। আচ্ছা, আবার দেখো ওই যে হোমোসিস্টিন ইজ কনভার্টেড টু মিথিওনিন, ভিটামিন B12 deficiency হলে হোমোসিস্টিন cannot be converted to মিথিওনিন, সো হোমোসিস্টিন অ্যাকুমুলেশন হবে, ফলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে সিরাম হোমোসিস্টিন লেভেলটা রেজড করে। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? হোয়াট ইজ মিথাইল ফোলেট ট্র্যাপ? এটা হচ্ছে যারা একটু ভালো পারবে ওদেরকে জিজ্ঞাসা করবে।
আর কি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে কি কি হয় এটা তোমরা অলরেডি ফিজিওলজিতেও পড়ে আসছো। অনেক সুন্দর করে অনেক ফিজিওলজির বই থেকেও তোমরা লিখতে পারো। মেগালোব্লাস্টিক এনিমিয়া নিউরোলজিক্যাল সিম্পটম হবে, পেরিফেরাল নার্ভ উইকনেস হবে, স্পাস্টিসিটি, অ্যাটাক্সিয়া, তারপর স্পাইনাল কর্ডে ডিজেনারেশন হবে, ডিমেনশিয়া, গ্লসাইটিস হবে, তাই না? ইন্ডিকেশন অফ ভিটামিন B12 থেরাপি কাদেরকে দিবা? পার্নিসিয়াস এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া, পার্শিয়াল অর টোটাল গ্যাস্ট্রেক্টমি, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, শর্ট বাউল ডিজিজ, স্মল বাউল রিসেকশন। অনেক সময় যাদের এই অনেকের ধরো আমার পরিচিত আমার খালাতো ভাইয়ের হঠাৎ করে ইয়ে হইলো, ছোটবেলায় তিলের খাজা চিনো? তিলের খাজা? জি ম্যাম চিনি। তিলের খাজা খাইলো সে। তিলের খাজা খেয়ে হঠাৎ করে তার পেট ফুলে গেল, ভয়ঙ্কর অবস্থা। তারপরে তাড়াতাড়ি করে ওকে, পেট ফুলে গেল, সিরিয়াস অবস্থা, প্রচন্ড পেট ব্যথা, তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নেওয়া হলো এবং ডায়াগনোসিস হলো তার অলরেডি জন্ম থেকেই তার ইন্টেস্টাইনটা মানে ন্যারো, সরু। তো ওই যেই পোর্শনে ভিটামিন B12 অ্যাবজর্পশন হয় ওই পোর্শনটা সরু, ওখানে তিলের খাঁজা আটকায় গেছে। তারপর আলটিমেটলি ওর কিছু অংশ ফেলে দিতে হয়েছে ওইখানকার, যে এখান দিয়ে ভিটামিন B12 অ্যাবজর্পশন হয় ওই পোর্শনটা ফেলে দিয়ে আবার সেলাই করে দিচ্ছে, লাগাই দিচ্ছে বাকি অংশ। এখন তাকে সারা জীবন ভিটামিন B12 ইনজেকশন নিতে হয়, ঠিক আছে? তাহলে ভিটামিন B12 ইনজেকশন কিভাবে নেয়? সায়ানোকোবালামিন অথবা হাইড্রোক্সোকোবালামিন প্যারেন্টাল ইনজেকশন নেওয়া যায়। হাইড্রোক্সোকোবালামিন ইজ প্রেফার্ড কারণ এটা হাইলি প্রোটিন বাউন্ড এবং অনেকদিন সার্কুলেশন থাকে, বছরে একবার নিলেও হয়। ভিটামিন B12 এর ফাংশন এটা আসে না পরীক্ষার সময়, শুধু শুধু এটা তোমাদের অবশ্য ফাংশন অলরেডি বলছি, যদি ইম্পর্টেন্ট এনজাইমেটিক রিঅ্যাকশন হয়, যদি একেবারেই মনে না থাকে, এটা তো মাইলিনেশন অফ নার্ভ মাইলিনেশনে হেল্প করে, ইরিথ্রোসাইট ম্যাচুরেশন করে, ডিএনএ সিনথেসিসে হেল্প করে, মেগালোব্লাস্টিক এনিমিয়া প্রিভেনশন করে। তারপর দুইটা রিঅ্যাকশন বললাম যে এন মিথাইল কি টেট্রাহাইড্রোফোলেট কনভার্টেড টু টেট্রাহাইড্রোফোলেট। তারপর এখানে আরেকটা রিঅ্যাকশন হয় মিথাইল মেলানাইল কোইজ কনভার্টেড টু সাকসেনাল কোয়ে। এইসব রিঅ্যাকশন গুলোর নাম বলতে পারো ফাংশন অফ ভিটামিন B12 বাই চান্স যদি চলে আসে। প্যারেন্টেরাল ইনজেকশন গুলোর নাম লাগবে সায়ানোকোবালামিন, হাইড্রোক্সোকোবালামিন, ঠিক আছে? এই দুইটা জিজ্ঞেস করে যে আমাদের এক ড্রাগ হিসেবে আমরা দিই ভিটামিন B12, সায়ানোকোবালামিন এবং হাইড্রোক্সোকোবালামিন। এগুলো এখন পড়ায় এত লাভ নাই। ফলিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট এই হিসেবে যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কি হয়, ফিজিওলজিক্যাল কোশ্চেন এটাও। মেগালোব্লাস্টিক এনিমিয়া, এপিথেলিয়াল ড্যামেজ, গ্লসাইটিস, ওয়েট লস, স্টাইলিটি এগুলো হয়। ফলিক ডেফিসিয়েন্সি কেন হয় এবং ফলিক অ্যাসিডের ইউজ বা কোথায় আমরা ইন্ডিকেশন, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে দিব এবং ইম্পর্টেন্ট প্রেগন্যান্সিতে দিব। আমরা হোল প্রেগন্যান্সি ফলিক অ্যাসিড খাইতে বলি এবং যখন থেকে একটা ডাক্তারের কাছে আসবে যে আমি মা হতে চাই, সেদিন থেকেই পেশেন্টকে ফলিক অ্যাসিড দিতে হবে। আমি মা হতে চাই যখন থেকে বলবে তখন থেকেই পেশেন্টকে ফলিক অ্যাসিড দিতে হবে, ঠিক আছে? কারণ প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট ইন ফিটাস। এবং অনেক সময় ফলিক অ্যাসিড অনেক বলে যে অনেক সময় যে ইউটেরাসে বাচ্চাকে ধরে রাখে, ঠিক আছে? তাহলে এটাও একটা হেল্পফুল। এছাড়াও আমার কোন কোন ড্রাগের ক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষায় আসে, কোন কোন ড্রাগে তোমার ফলিক অ্যাসিড দিতেই হবে, এই ড্রাগের সাথে আমার ফলিক অ্যাসিড দিতে হবে। মেথোট্রেক্সেট অ্যান্টি ক্যান্সার ড্রাগ, মেথোট্রেক্সেট অনেক সময় যেটা বলে ডিজিজ মডিফাইং ড্রাগও বলা হয়, মেথোট্রেক্সেটের সাথে দিতে হবে। 5-ফ্লুরোইউরাসিল, ফেনাইটোইন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ফেনাইটোইন, এটার সাথে আমার দিতেই হবে এই ফলিক অ্যাসিড। এটা কিন্তু রিটেনে তোমার অস্পিতেও আসে যে কোন কোন ড্রাগের সাথে ফলিক অ্যাসিড দিতে হয়। এছাড়াও তোমার মেগালোব্লাস্টিক এনিমিয়া এবং প্রেগন্যান্সিতে দিতে হবে। ইরিথ্রোপয়েটিন পরীক্ষার সময় আসে না, এই পর্যন্ত কখনোই আসে নাই, সো এই ইরিথ্রোপয়েটিন আর পড়াচ্ছি না আজকে। সো থ্যাংক ইউ, আজকে শেষ তোমাদের হেমাটিনিক্স।
কিছু জিজ্ঞাসা আছে? হ্যালো, জি ম্যাম। সবাই ঘুমাচ্ছ? আজকে তো মনে হচ্ছে কেউ পড়াশোনা নাই, কেন জানি আমার মনে হচ্ছে। আমিও বলে গেছি, আমার দায়িত্ব শেষ করে গেছি। আমার এই চ্যাপ্টারটা বেশি মজা লাগে না, এই জন্য আমার পড়াইতেও মজা লাগে না। তোমার নিশ্চয়ই আমার, যেহেতু আমার পড়াইতে মজা লাগে না, সেহেতু তোমাদেরও মজা লাগে না, একঘেয়ে হয়ে গেছো। মইনুল আসো? জি ম্যাম। আসসালামু আলাইকুম। শুনছো কিছু না ঘুমাচ্ছিলা? হ্যাঁ ম্যাম শুনছি। কি কি আসে পরীক্ষায় বলো, কি কি পড়তে হবে? ম্যাম আয়রন অ্যাবজর্পশন, মানে আয়রনটা অ্যাবজর্ব হয়ে ব্লাডে যে যায় পুরো মেকানিজমটা, কোন কোন ক্ষেত্রে কোন কোন রিসেপ্টর ট্রান্সপোর্ট গুলো কাজ করে সেটা, আয়রনের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, আর আয়রনটা আমি কিভাবে ইনফিউজ করব, আয়রনটাকে কিভাবে ইনফিউজ করব সেই জিনিসটা। টোটাল ডোজ ইনফিউশন, এটা রিটেনে আসে। হ্যাঁ, টোটাল ডোজ ইনফিউশন প্লাস ভিটামিন বি12 আর আয়রনের কন্ট্রা ইন্ডিকেশনের ক্ষেত্রে ম্যাডাম একটা বলছিলেন যে কনস্টিপেশন, এই জিনিসটা মনে রাখতে। ইন্ডিকেশন না, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্টটা বলছিলেন যে এটা মনে রাখতে, যে কনস্টিপেশন এই জিনিসটা হয়। তারপর ভিটামিন বি12 অ্যাবজর্পশন এর মেকানিজম। অ্যাবজর্পশন তো তেমন ইম্পর্টেন্ট না, কোন জায়গায় অ্যাবজর্পশন হয় এবং এটার ড্রাগ হিসেবে, এটার অ্যাক্টিভ ফর্মগুলো, মানে ড্রাগ হিসেবে আমরা কোন কোন ফর্মে নেই, তাই না? জি ম্যাম। সায়ানোকোবালামিন এবং হাইড্রোক্সোকোবালামিন। তারপর এটা কি, ভিটামিন বি12, মিথাইল ফলেট ট্র্যাপ, যারা একটু ভালো পারে ওরা পড়ে নিবে। ভিটামিন বি12 এর ফাংশন ফিজিওলজিতে অলরেডি পড়ছো, ইন্ডিকেশন অফ ভিটামিন বি12, ঠিক আছে? তারপর মেগালোব্লাস্টিক এনিমিয়া, পার্নিশিয়াস এনিমিয়া হয়, এটা একটু পড়ে নিতে বলছি, মানে এটা। তারপর ফলিক অ্যাসিড থেকে কি পড়বা? ইন্ডিকেশন অফ ফলিক অ্যাসিড, তাই না? ইন্ডিকেশনের মধ্যে কোন কোন ড্রাগের সাথে ফলিক অ্যাসিড আমার দেওয়া লাগবে, এই ড্রাগ খেলে সাথে ফলিক অ্যাসিড অ্যাড করতেই হবে, করতেই হয়, পেশেন্ট ডাক্তাররা করে দেয়। মেথোট্রেক্সেটের সাথে ফলিক অ্যাসিড দেয়, 5-ফ্লুরোইউরাসিল দিলে ট্যাবলেট, ওটার সাথে ফলিক অ্যাসিড দেয়। তারপরে ফেনাইটোইন অ্যান্টিএপিলেপটিক ড্রাগের সাথে ফলিক অ্যাসিড দেয়। এই হচ্ছে। তারপর ওরাল আয়রন প্রিপারেশনের নাম, প্যারেন্টাল আয়রন প্রিপারেশনের নাম, ঠিক আছে? কোনটাতে কত পার্সেন্ট এলিমেন্টাল আয়রন থাকে? প্যারেন্টাল আয়রন প্রিপারেশন, আয়রনের অ্যান্টিডোটের নাম কি? ডেসফেরুক্সামিন। ডেসফেরুক্সামিনের সাথে আয়রনের যে রিঅ্যাকশনটা হয়, এটা হচ্ছে কেমিক্যাল অ্যান্টাগনিজম। এই হেপারিন আর প্রোটামিন, এটা যেমন কেমিক্যাল অ্যান্টাগনিজম, ঠিক তেমনি আয়রন প্লাস ডেসফেরুক্সামিন হচ্ছে কেমিক্যাল অ্যান্টাগনিজম, অ্যান্টিডট। হেপারিনের অ্যান্টিডট কি? প্রোটামিন সালফেট। আয়রন ওয়ারফেরিনের অ্যান্টিডট কি? ভিটামিন কে। আর স্ট্রেপ্টোকাইনেজের অ্যান্টিডট কি? ট্রেনএক্সামিক অ্যাসিড বা ইপসিলন অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড। আয়রনের অ্যান্টিডট কি? ডেসফেরুক্সামিন বা ডেফিরুক্সামিন, ঠিক আছে? অ্যান্টিডট গুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।